নমস্কার বন্ধুরা, সকলকে শুভ দুপুর। এখন দুপুরবেলা, তো এখন থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি কিন্তু একদমই ভালো নেই। সারাটা দিন বেশ ভালোই ছিলাম, তবে সন্ধ্যার পরে একটা যে দুর্ধর্ষ ঘটনা ঘটে গেল আমাদের বাড়ির উপর দিয়ে, এটার পরের থেকে কিন্তু আমরা একদম ভালো নেই। মন মানসিকতা একদম বাড়ির সবারই প্রত্যেকের খুব খারাপ। মানে ঠাকুর হয়তো ভীষণভাবে সহায় ছিলেন, এই কারণে ঈশ্বরের কৃপায় হয়তো আজ বেঁচে গেলাম। তবে এত একটা আতঙ্ক আর ভয়ের মধ্যে আছি, সেটা আর ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, ভিডিওটি শুরু করেছিলাম দুপুরবেলার থেকে খাওয়া দাওয়া দিয়ে। আর এত ঠান্ডা পড়েছে, এই দেখো সবাই কিন্তু রাস্তায় বসে আগুন তাতাচ্ছে। মানে চারিদিকে আজকে তো একদম রোদের বংশও ছিল না, আর চারিদিকে শুধু বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল। যত বেলা হচ্ছিল তত যেন শীতটা বাড়ছিল। সকালে কাজকর্ম করে স্নান করে ফেলেছিলাম, আর এই শীতে জানো তো একটু না উঠতে দেরিও হচ্ছে। মানে কি করে 7টা বেজে যাচ্ছে, 6:30 বেজে যাচ্ছে, বুঝতেও পারছি না। আজকে ঘুম থেকে উঠেছিলাম 6:15 নাগাদ। ঘুম থেকে উঠে হেঁটে এসে তারপরে দেখছি জলে হাত দিতে ভয় লাগছে, কাজ করতে ভয় লাগছে, এত ঠান্ডা পড়েছে। তারপরে একটুখানি আগুন সেকে তারপরে কিন্তু আস্তে আস্তে সংসারে কাজকর্মে হাত দিচ্ছিলাম। যাই হোক, আজকে রান্নাবান্না সেরে একবারে ভিডিওটা শুরু করলাম। আর আজকে রান্না করেছিলাম রুই মাছ, বৈরাগী মাছ, ডাল, আর সেই সঙ্গে ওলকপির বড়া। ব্যাস এটুকুই। আর খেতে বসে তখন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর বলো তো কি বন্ধুরা, শীত পড়লে পড়ুক, মানে শীতের দিনে শীত পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? শীতে শীত, গরমে গরম, এটাই তো স্বাভাবিক। তবে শীত পড়লেও যদি একটু ঝরঝরে রোদ ওঠে, তাহলে দেবে কাজকর্মগুলো করতেও আরাম লাগে, আর বেশ ভালোও লাগে, অতটাও খারাপ লাগে না। কারণ একটু একটু কাজ করে কিন্তু একটু রোদ্দুরের মধ্যে গিয়ে বসা যায়। কিন্তু এভাবে ঘন শীত আর তার মধ্যে ঘন কুয়াশা, এই ব্যাপারটা কিন্তু একদমই ভালো লাগে না। কাজকর্ম তো একদমই এগোয় না, একবার খেলে দ্বিতীয়বার আর খেতেও কিন্তু ইচ্ছে করে না। ওই ভাজা পুরি এসবের দিকেই কিন্তু মনটা টানে। ঘরের থেকে বেরোতে ইচ্ছা করে না, লেপ কাঁথার থেকে বেরোতে ইচ্ছা করে না। মানে অন্যরকম একটা শরীর, যেমন জং পড়ে গেলে নড়াচড়া করতে ইচ্ছা করে না, ঠিক তেমনটাই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, যতই তেমন হোক আর যতই শীত পড়ুক, রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলো তো বন্ধ রাখলে হবে না, আর পেটও কিন্তু আমাদের মানবে না। তাই ঘরের সকলেও এই খাটের উপরে উঠে বসে থাকলেও আমরা কিন্তু পারি না। আমাদের কিন্তু ঠিক টাইম মতো ওদের রান্নাবান্নাও করে দিতে হয়, খেতেও দিতে হয়। যেহেতু আজকে সকাল থেকে মানে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, উঠতে একটু দেরি হয়ে গেছিলো, সেহেতু সকাল থেকে ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যদি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতাম, তাহলে কিন্তু রান্নাবান্না অনেকটা দেরি হয়ে যেত, আর পরিবারের সকলের তো খিদে পেয়ে যেত। অন্বেষা পড়তে চলে গেছিলো টিউশন, সে এসে ভাত খাবে। বাবুরও এখন তো স্কুলটাই কয়দিন বন্ধ ছিল, তেমন সমস্যা ছিল না, এখন আবার স্কুল চালু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার কিন্তু যতই ঠান্ডা পড়ুক, যতই ঝড় বৃষ্টি হোক না কেন, সেই কিন্তু সময়ের মধ্যে সমস্ত রান্নাবান্নাটা অন্তত কমপ্লিট করতে হবে। যদিও আজকে রোববার, বাবুর স্কুল নেই, আর টিউশন এখনও শুরু হয়নি, কালকের থেকে শুরু হবে সব টিউশন। মানে মোটামুটি 6-7 তারিখের থেকে সব টিউশন পুরোপুরি শুরু হয়ে যাবে। কিন্তু অন্বেষার যেহেতু সামনে এক্সাম আর 1.5 মাস মতো আছে, তারপরে কিন্তু অন্বেষার এইচএস এক্সাম, তো ও কিন্তু একটু চাপেই আছে। আর ওর পড়া কিন্তু একদমই ছুটি নেই, শনিবার রোববার বলো, এখন কিন্তু ফুল স্পিডে পড়া চলছে। তো যাই হোক, ওদের রান্নাবান্না করে দিয়েছিলাম, আমরা খেয়ে দিয়ে পড়তে টড়তে যাওয়া, এগুলো সমস্ত কিছু করে নিয়েছিল। আমি আস্তে আস্তে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো এখন টুকটুক করে সেরে নিচ্ছি। তোমার দাদাভাই কটা বাজার করেছিল, সেই বাজারপত্রগুলো আমি গুছিয়ে নিলাম। আর মশলার কোটোগুলো এরকম থাকতে থাকতে না দেখবে একটু ধুলো ধুলো পড়ে যায়, সেগুলো একটু মুছে নিয়েছি। আর সেই সঙ্গে লঙ্কা রেখেছিল সবজির সঙ্গে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে কিন্তু একদম জায়গায় গুছিয়ে রেখেছি। এখন ভাত খেয়ে উঠেছিলাম, সেই এঁঠোটাও ভালো করে মুছে দিলাম। আর ইতিমধ্যে অন্বেষাও চলে এসেছিল পড়ার থেকে, এসে কিন্তু ভাতও খেয়ে নিয়েছিল। খেয়ে দিয়ে ও আবার চলে গেছিলো টিউশন পড়াতে, আর সেখান থেকেই কিন্তু আবার চলেও এসছে। তোমরা হয়তো বলবে যে মেয়ের সামনেই এক্সাম, কেন ওকে টিউশন পড়াতে পাঠাচ্ছ? তবে ও তো পড়াটা ধরেছিল একদম বছরের প্রথম দিকে। নিজের প্রত্যেকটা, আমরা যতই ছোট হই বা বড় হই বা বুড়ো হই, প্রত্যেকেরই কিন্তু একটা পকেট মানি লাগে, কিছু না কিছু হাত খরচ কিন্তু সবারই লাগে। এবার ছেলে মেয়েরা বড় হয়ে গেলে, আর আমরাও মধ্যবিত্ত পরিবার, সমস্ত হাত খরচাটা কিন্তু আমরা দিতে পারি না। তো এইভাবেই কিন্তু ছেলেমেয়েরা একটু একটু করে ওদের নিজের পথটা নিজে বেছে নেয় যখন বড় হয়, আর এভাবেই কিন্তু আস্তে আস্তে প্রত্যেকে বড় হতে থাকে। তো ও তেমন একটা টিউশন ধরেছে, ওর নিজের মোবাইল রিচার্জ, তারপরে টুকটাক ওর যা প্রয়োজন হয়, ও কিন্তু সেগুলো এই টিউশনের টাকা দিয়ে গুছিয়ে নেয়। তো এই কারণে আমি জানি এখন একটু চাপ পড়ে যাবে, কারণ ওর সামনে পরীক্ষা, আবার এদিকে টিউশন,
মানে এগুলোতে অনেকটাই চাপ পড়ে যায়। তবুও কী করব, কিছু না কিছু করতে তো হবেই। ও যেহেতু ধরে ফেলেছে, এখন কিন্তু মাঝ রাস্তায় ছাড়াও যাবে না। তো যেভাবে হোক একটু কষ্ট করে হলেও সব দিকটা মেনটেন করে চলার চেষ্টা করে। আমাকে এত জলের কাজ করা দেখে ও নিজেই বলছে, মা বাড়ির সবাই আমরা তো চেয়ারের উপর পা তুলে বসে আছি, আর তুমি সেই সকাল থেকে জল ঘেটেই চলেছো। তো ঠিক আছে, আমি একটু গরম গরম চা বানাই, তুমিও খাও আমিও খাই, তোমারও শরীরটা ভালো লাগবে, তারপরে তুমি আস্তে আস্তে আবার কাজ করো। সত্যি মেয়েরাই হয়তো মায়ের মানে দুঃখ এইভাবে বোঝে, আর কেউ হয়তো বোঝে না। বাড়ির কেউ তো আমরা গৃহবধূদের তেমনভাবে সম্মান পাই না। আমরা যতটা সংসারের জন্য করি, ঠিক ততটা সম্মান যদি আমরা পেতাম, তাহলে হয়তো আমরা আরও নিজের প্রতি নিজেকে প্রাউড ফিল করতাম। তবে সেটা যেহেতু পাই না, তবে যেই বাড়িতে মেয়ে সন্তান আছে তাদের মারা হয়তো একটুখানি আশান পায়। কেউ হয়তো বলে যে এটা করো না বা ওটা করো না, বা মনের কথাগুলো হয়তো তার কাছে শেয়ার করা যায়, বা মানে খারাপ সময় হয়তো তারাই পাশে এসে বসে। আর তাছাড়া কিন্তু শ্বশুরবাড়িতে এমন কোনো লোক থাকে না যারা একটা গৃহবধূর যথেষ্ট মর্যাদা করতে পারে। তো যাই হোক, মেয়েটা ছিল বলেই হয়তো গরম গরম চা করে দিয়েছিল। বিকালে একটু চাটা খেয়ে আবার শরীরটা একটু গরম হলো, তারপরে কিন্তু আবার সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছিলাম। আর আজকে জানো তো, ঘরটা না আমি মানে মুছিনি, কারণ আমার ভালো লাগছিল না। কুয়াশাতে ঘর তেমনভাবে শুকাতেও না, এই জন্য ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিয়ে নিয়েছে। আর যেহেতু উপরে কাজ চলছে, ওপরটা তো এখনও কমপ্লিট হয়নি, সেহেতু আমাদের এই যে তোমরা সবাই জানো সুতোর কারবার, সুতোর ব্যবসা আর শাড়ির ব্যবসা, সেহেতু কিন্তু আমাদের প্রত্যেকটা ঘর, মানে এ পাশের ঘরটাও যেমন সুতোতে ভরা, ও পাশের ঘরটাও কিন্তু সুতোতে এখন আস্তে আস্তে ভরে যাচ্ছে। মানে যতদিন না পর্যন্ত ঘর হচ্ছে ততদিন কিন্তু আমরা ঠিকঠাক করে কিছু গোছগাছও করতে পারছি না, আর সেটেলমেন্টও কিন্তু হতে পারছি না। তো এই কারণে তোমরা দেখতেই পেলে যে আমাদের ঘরের কিন্তু চারিপাশেই সুতোর বস্তা। যেই ঘরে আমরা খাওয়া দাওয়া করি এখন কিন্তু সেই ঘরেও সুতোর বস্তা চলে এসেছে। তো যাই হোক, ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, একটুখানি লেপের তলায় ঢুকেছি, আর বেরোতে ইচ্ছা করছিল না। আর এখন সন্ধ্যাবেলা দেখো রাতে রান্নাবান্না করতে এসেছি। আর রাতে রান্নাবান্না করতে আসার সময় কিন্তু ঘটে গেছিলো আমাদের বাড়িতে সেই ভয়ানক ঘটনা। আমরা বুঝতেও পারিনি, আমার দেওরের ছাদ বেয়ে আমাদের কিন্তু দোতলার ব্যালকনি বেয়ে দোতলার ঘরে কিন্তু উঠে গেছিলো। উঠে গিয়ে যত মানে সামনে যা জামা কাপড় টাপড় ছিল সব বস্তা বেঁধে ও কিন্তু ছাদের থেকে টুপকে লাফ মেরে নিয়ে চলে গেছে। শোকেসটাও খুলেছিল। আমাদের কপালের জোর, ভগবানের মানে অশেষ কৃপা, সোনা গয়নাগুলো আর কি তেমনভাবে নিয়ে গুছিয়ে উঠতে পারেনি, কারণ আমাদের পাশেই সামনের বাড়ির একটা মেয়ে ওকে দেখে ফেলেছিল। তখনই ও হইচই করে চেঁচিয়ে আমাদের ডেকেছিল। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে ওকে কিন্তু হাতের নাগালে পেয়েও আমরা ধরতে পারিনি। পরে ওদের বাড়িতে গিয়ে ওকে ধরা হলো। পাড়ার সমস্ত লোকজন পুরো খেপে গেছিলো, কারণ ও ঘন ঘন প্রত্যেকের বাড়ির থেকে এরকম চুরি করছিল। মানে সত্যি বলতে ভগবানকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভগবানের চরণে কোটি কোটি প্রণাম যে সোনা গয়নাগুলো মানে নিতে পারিনি, তার আগেই চোরটা আর কি ধরা পড়ে গেছিলো। আমি এরকম রান্না করছি, ওপরে সামনের দরজা ছিটকানি মেরে পেছনের দরজা নিয়ে ব্যালকনি টপকে ছাদ টপকে যখনই লাফ মেরে চলে যেতে গেছিলো তোমার দাদাভাই তখনই ধরে ফেলেছিল। দেখে তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে ওদের ধরে নিয়ে গেছে। সত্যি বলতে আমার জীবনে এত 20 বছরের বিবাহ জীবনে কিন্তু আমাদের বাড়িতে কখনো একটা সুই পর্যন্ত চুরি হয়নি। তবে আজকে যে এত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটে যাবে আমরা বাড়িতে থেকে কিন্তু কেউ কিচ্ছু টের পাইনি। আর ঘটনাটা হয়েছে কিন্তু মানে রাত 9টায়। তখন কিন্তু মানে আমাদের চারিপাশে মেশিন চলছে, সমস্ত লোক জাগনা, আর এর মধ্যেই কিন্তু এই কাজটা করেছে। তবে ওর গ্যাং ছিল, ও একা ছিল না। যে বাচ্চাটা চুরি করেছে তার বয়স বেশি না, তার বয়স হলো 16 বছর, আর তার সাথে যারা গ্যাংয়ে ছিল তারা কিন্তু অনেকটাই বড়। তো পুলিশ এসে পাড়ার সবাই মিলে পুলিশকে খবর দিল, পুলিশ এসে কিন্তু তাদের সবাইকে ধরে নিয়ে গেছে। মানে এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি, আমার এখনও গায়ে কাটা দিচ্ছে, আমার ভেতরে আতঙ্ক কাজ করছে এবং ভয় কাজ করছে। মানে চোখে শুধু ওটাই ভাসছে যে কি বিপদের হাত থেকে আমি আজকে বাঁচলাম। সত্যি ভগবান, কি বিপদের হাত থেকে বাঁচলাম শুধুমাত্র তুমি জানো, আর কেউ হয়তো সেটাকে সেইভাবে ফিল করতে পারবে না। আমরা আর ভগবান ছাড়া কিন্তু এটা কেউই বুঝবে না, মানে কত বড় একটা বিপদের হাত থেকে যে আমরা রক্ষা পেয়েছি। তবে যাই হোক, এখন থেকে অনেকটাই সতর্ক হয়ে যাব, কারণ এখনও যেহেতু আমাদের ঘরের দরজা জানলাগুলো ঠিকঠাক করে আটকানো হয়নি, আর শোকেসের চাবিটাও উপরেই ছিল। মানে চাবিটা খুলেছে ঠিকই, সোনা গয়নার লকারটা তখনও হাত দিতে পারেনি। তো কালকে গিয়েই সঙ্গে সঙ্গে সোনার জিনিসগুলো আমি ব্যাংকে থুয়ে আসবো।
মানে কি বলবো, আমাদের গরিবের ঘরে তিল তিল করে জমানো, একটু একটু করে জমানো, মানে যদি সেখানে 10,000 টাকা জিনিসও থাকে সেটা আমাদের কাছে 10 লাখ টাকার সমান। সারা জীবনের জমা পুঁজি আমাদের ওইটুকুই ছিল। ওইটুকু যদি চুরি করে নিয়ে চলে যেত তাহলে হয়তো মানে কি বলবো, আমরা হয়তো বেঁচেও থাকতে পারতাম না, আমরা হয়তো পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম। এখন শুধু একটা কথাই মনে আসছে যে তিল তিল করে জমানো, এত কষ্ট করে মানে বুকের রক্ত মুখে তুলে সারা দিন রাত পরিশ্রম করে জমানো যেটুকু জিনিস, সেটুকু যদি নিয়ে চলে যেত তাহলে আমাদের কি অবস্থা হতো। তো যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এ যাত্রায় আমরা খুব বাঁচা বেঁচে গেলাম। রাত্রিবেলা রুটি আর সিমুই করেছিলাম, মাত্র খেতে বসেছে তখনই এই ঘটনাটা। ঠিকমতো খাওয়া দাওয়া আজকে আমাদের হয়নি, জানো তো। এই দেখো পুলিশ এসে ছেলেটাকে তুলে নিয়ে গেল। তো চলো বন্ধুরা, আর মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছে না, ভালো লাগছে না। কালকের জন্য একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব। এখন টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।